আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 14 অর্থাৎ সম্পাদ্যের দ্বিতীয় চ্যাপ্টারটা আলোচনা করব। ঠিক আছে, তো এখানে 13 নম্বর চ্যাপ্টারে কোষে দেখি 13তে আমরা কি করেছিলাম না, একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক এঁকেছিলাম। এবার সেই সামান্তরিকটার কিছু কিছু ক্ষেত্রে একটা কোণ উল্লেখ করে দিয়েছিল, যেমন 60 ডিগ্রি বলে দিয়েছিল, কখনো কখনো বলেছিল সামান্তরিকের একটা কোণ 45 ডিগ্রি, আবার কখনো বলেছিল সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি অর্থাৎ আয়তক্ষেত্র আঁকতে বলেছিল। ঠিক আছে, তো এখানে আমরা জিনিসটা যেটা করব সেটা হচ্ছে উল্টোটা। কোষে দেখি 14-এ আমরা একটা চতুর্ভুজ প্রথমে এঁকে নেব। সেই চতুর্ভুজ আঁকা পর্যন্ত ক্লাস 8-এ যেমন করে তোমরা বিভিন্ন রকম গিভেন ইনফরমেশন থেকে চতুর্ভুজ এঁকেছিলে, ঠিক সেইভাবে আমরা প্রথমে চতুর্ভুজ আঁকার কাজটা কমপ্লিট করে নেব। সেইটার মধ্যে 9-এর কোনো নতুন জ্ঞান লাগবে না। চতুর্ভুজটা আঁকা হয়ে গেলে তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে। কিছু ক্ষেত্রে সেই ত্রিভুজটার একটা কোণ বলে দেবে তোমাকে যে একটা এমন একটা ত্রিভুজ আঁকো চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যার একটা কোণ 30 ডিগ্রি বা 45 ডিগ্রি, সেরকম বলে দেবে। অথবা আরেক ধরনের কোশ্চেন হচ্ছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে বলবে, তারও একটা কোণ বলে দেবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের চতুর্ভুজটা আঁকা। ক্লাস 8-এ যেমন করে আমরা চতুর্ভুজ অঙ্কন করতাম সেরমভাবে। তারপরের কাজটা আমি দেখছি পরে কীরমভাবে করা যায়, সেটাই নতুন শিখতে হবে আমাদেরকে। তাহলে 1 নম্বর কোশ্চেনটাই বলেছে এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করো যার 4টে বাহু দেওয়া আছে এবি বিসি সিডি ডিএ এবং একটা কোণ দেওয়া আছে। সেই চতুর্ভুজটা আগে আমরা আঁকবো, তারপরে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কেমন করে আঁকা যায় দেখব। ঠিক আছে, তাহলে দেওয়া তথ্য থেকে আমরা প্রথমে চতুর্ভুজটা আঁকি। এটা একের দাগেরটা। প্রথমে আমাদেরকে বলে দিয়েছে 4টে বাহুর মাপ দিয়ে দিয়েছে 5 সেমি। প্রথমটা 5 সেমি হলো। তারপরটা হচ্ছে 6 সেমি। তারপরটা হচ্ছে 4 সেমি। আর তারপরটা হচ্ছে 3 সেমি। ঠিক আছে, এগুলোর নামগুলো দিয়ে দিচ্ছি, এ বি বিসি সিডি আর ডিএ। আর এবিসি কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি। সেই কোণটা আমরা যেহেতু 60 ডিগ্রি ডাইরেক্ট আঁকা যায়, একবারই সহজেই হয়ে যাবে, সেটা আর আমরা আলাদা করে আঁকছি না। তাহলে প্রথমে আমাদেরকে কিন্তু চতুর্ভুজটাই যখন আঁকা শুরু করব, যেহেতু কোণ একটা দেওয়া আছে, তাহলে সেই কোণের যে বাহুগুলো সেগুলোকে আগে আমাদেরকে এঁকে নিতে হবে। তাহলে দেখো এবিসি কোণের, এবিসি যদি একটা কোণ হয় তাহলে তার নিচের বাহুটা বিসি। তাহলে বিসি বাহুটা আগে আমরা এঁকে নিচ্ছি। দেখো, তাহলে বিসি বাহু আঁকার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে চতুর্ভুজ আঁকার সময় দুদিকেই জায়গা কিছুটা ফাঁকা রাখবে। ঠিক আছে, কারণ ওই জায়গাটা পরে কাজে লাগবে। তাহলে বিসি বাহুটা আমি প্রথমে লম্বা করে বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এই দিকটাকে নাম দিচ্ছি আমরা বি। দিয়ে আমরা বিসির মাপ করে সমান করে কেটে নেব। তাহলে বিতে এখানে ছুঁচটা বসালাম আর পেন্সিলটা সি পর্যন্ত মাপ নিলাম। দিয়ে এখানে বি থেকে আমরা সি পর্যন্ত কেটে নিলাম। তাহলে এইটা হয়ে গেল আমাদের বিসি। এরপরে এইখানে 60 ডিগ্রি কোণটা হবে, 60 ডিগ্রি কোণটা এখানে হবে। 60 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি ফার্স্টে। 60 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা যেমন খুশি একটা ফাঁক করি। ফাঁক করার পরে আমরা প্রথমে একটা চাপ কেটে নিই। চাপ কাটার পরে যে ছেদ বিন্দুটা পেলাম সেই ছেদ বিন্দুতে বসিয়ে ওই একই মাপের একটা চাপ কাটবো। সেই চাপটা দিয়ে আমরা একটা সরলরেখাকে যোগ করে বাড়িয়ে দেবো। সেই সরলরেখা বরাবরই আমাদের এ বিটা হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এবি বাহু, তার মাপটা এখান থেকে নিয়ে নেব। তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম আমি এ। এরপর দেখো আমার কাছে দুটো বিন্দু অ্যাভেলেবেল, একটা হচ্ছে এ, একটা হচ্ছে সি। তাহলে এই দুটো তো অলরেডি আঁকা হয়ে গেছে। এ দিয়ে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ডিএ। তাহলে সেখানে আমি এ বিন্দু পাচ্ছি, এ বিন্দুতে বসিয়ে ডি এর মাপটা নিচ্ছি। তাহলে সেই মাপটা আমার এখান থেকে এ বিন্দু থেকে কাটবো।
আর সি বিন্দুতে বসিয়ে আমি আর একটা মাপ পাচ্ছি, সেটা হচ্ছে সিডি। তাহলে সেইটা আমি সি বিন্দুতে বসিয়ে কাটবো। তাহলে এইটা হয়ে গেল আমার ডি বিন্দু। যোগ করে দাও এগুলো। ঠিক আছে, তাহলে এতক্ষণে আমাদের ক্লাস 8-এর যে চতুর্ভুজ অঙ্কনের যে চ্যাপ্টার ছিল সেই জ্ঞান কাজে লাগিয়ে আমাদের চতুর্ভুজ আঁকাটা কমপ্লিট হয়েছে। এরপরে আমাদের কাজ হচ্ছে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকা। তার জন্য প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা কর্ণ টেনে নিতে হবে। তাহলে এখানে আমরা এসি কর্ণটা টেনে নিচ্ছি। যে কোনো একটা কর্ণ টানলেই হবে। তুমি এখানে এসি কর্ণটা টেনে নাও। এসি কর্ণটা টানার পরে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ আর একটা হচ্ছে এডিসি ত্রিভুজ। এর মধ্যে আমরা এবিসি ত্রিভুজটা যেমন আছে সেরকমই রাখবো, কিন্তু এডিসি ত্রিভুজটাকে আমরা পাল্টে নেব। এডিসি ত্রিভুজটাকে এরকম না রেখে আমরা এডিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এমন একটা ত্রিভুজ আঁকবো যেটা এই ত্রিভুজের এবি বাহুটার সঙ্গে সেই ত্রিভুজের এবি বাহুটাও থাকবে। মানে এখানে আমি আরেকটা অন্য যে ত্রিভুজ আঁকবো সেই ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে যোগ করে দেওয়ার পরে এবি বাহুটা যেমন আছে থাকবে সেই ত্রিভুজেরও, আর বিসি বাহুটা আরেকটু লম্বা হয়ে যাবে। ঠিক আছে, কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা চতুর্ভুজটা আঁকার পরে নিচে যে বাহুটা আছে সেটাকে একদিকে বাড়িয়ে দিলাম। যেদিকে বাড়িয়ে দেবে সেই দিকের একটা এরকম কর্ণ আঁকবে। আমি যদি এই দিকে বাহুটাকে বাড়াতাম কোনো কারণে, তাহলে আমি এই কর্ণটা আঁকতাম। ঠিক আছে, তাহলে যেদিকে আমি ত্রিভুজটা বাড়াবো, যেদিকে বাহুটাকে বাড়াবো সেই দিকে যে ত্রিভুজটা আছে, ছোট ত্রিভুজটা যেটা আমার এখানে এডিসি ত্রিভুজটা, সেই ত্রিভুজটাকে আমি পাল্টে নেব। ঠিক আছে, আমি যদি এই দিকে বাহুটা বাড়াতাম তাহলে এই দিকের সঙ্গে এই দিকে যে ত্রিভুজটা আছে মানে এবিসি ত্রিভুজটাকে তখন আমি পাল্টে নিতাম। তাহলে কি কাজ? প্রথম কাজ হচ্ছে নিচে যে বাহুটা আছে সেটাকে বাড়িয়ে দেওয়া। তুমি যে ত্রিভুজটা এরপরে আমরা তৈরি করব, এই এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজটা তৈরি করব, তার একটা বাহু এই বিসি বাহু বরাবরই থাকবে, কিন্তু তার থেকে লম্বা বেশি হবে একটু, সেই জন্য আমরা বাড়িয়ে নিয়েছি। আর একটা বাহু তুমি যে ত্রিভুজটাকে রাখছো তার এই সাইডের যে বাহুটা, সেই বাহুটা কিন্তু নতুন ত্রিভুজটারও একটা বাহু থাকবে। ঠিক আছে, কি বলছি এবার তুমি দেখো, আঁকলেই এবার বুঝতে পারবে। এরপরে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখো এই ত্রিভুজটাকে আমরা তো যেমন আছে রাখবো, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা ত্রিভুজ আঁকবো। তার জন্য এইটা যদি ওই ত্রিভুজের ভূমি হয়, কর্ণটাকে সবসময় ভূমি ধরবে। যে ত্রিভুজটাকে আমরা পাল্টাবো সেই ত্রিভুজের যেটা চতুর্ভুজের যেটা কর্ণ সেটা হচ্ছে সেই ত্রিভুজের ভূমি ধরবে। ঠিক আছে, তাহলে এইটা যদি ভূমি হয় তাহলে এইখানে আমাকে আরেকটা সমান্তরাল সরলরেখা টানতে হবে, তবে সেই সমান্তরাল সরলরেখার এই ভূমিটার মধ্যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, তাই না? তাহলে প্রথম আমাদেরকে এইটার সঙ্গে একটা সমান্তরাল সরলরেখা টানতে হবে, এর সমান্তরাল সরলরেখা এখানে টানতে হবে। তা ঠিক আছে, এই বিন্দু থেকে আমি একটা সামান্তরিক যদি কল্পনা করে নিই, তাহলে সামান্তরিকটা কেমন দেখতে হবে? এইটা এরম আসবে, আবার এরম যাবে, দিয়ে এরম যাবে। তাহলে তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা এসি যে কর্ণের মাপটা, এইটা সামান্তরিকের দৈর্ঘ্য, তুমি যে সামান্তরিকটা মনে মনে ভাবছো তার দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা তোমাকে এইখান থেকে আরেকটা কাটতে হবে, সেই দৈর্ঘ্যটা। ঠিক আছে, আর এইটা হচ্ছে সেই সামান্তরিকের প্রস্থ। তাহলে এই প্রস্থটাও সেখান থেকে একটা কাটতে হবে। তাহলে এখানে বসিয়ে আমরা এরকম কাটলাম। তাহলে এইটা হলো ছেদবিন্দু। এই ছেদবিন্দুটার সঙ্গে আমি যদি এইটার সঙ্গে এটা যোগ করি তাহলে সামান্তরিকটা কমপ্লিট হবে। তাহলে এখানে যে এই বাহুটাকে যে দুটো বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুগুলো কিন্তু কোনো কাজের বিন্দু নয়, আসল বিন্দু হচ্ছে আমার এইটা। তাহলে এইটার সঙ্গে আমি যোগ করে বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার সমান্তরাল সরলরেখা। তাহলে এটা ই নাম দিয়ে দাও। তাহলে এই ভূমিটা
আর এই সমান্তরাল সরলরেখা দুটোর মধ্যে অবস্থিত যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে আমরা যদি এর সঙ্গে এই আচ্ছা এই বিন্দুটার একটা নাম দাও, এফ নাম দিলাম, তাহলে এবার এইটার সঙ্গে এফ যোগ করে দিলাম। তাহলে দেখো এ ডি সি ত্রিভুজেরও যা ক্ষেত্রফল এ এফ সি ত্রিভুজেরও একই ক্ষেত্রফল, তাই না? তাহলে এই ত্রিভুজটাকে তো আমরা রাখছি যেমন ছিল, এই ত্রিভুজটা আছে। চতুর্ভুজ হতে গেলে এই ত্রিভুজের সঙ্গে এ ডি সি ত্রিভুজটাকে যোগ দিলে তবে চতুর্ভুজটা হচ্ছিল। এবার যেহেতু এডিসি ত্রিভুজটারও যা ক্ষেত্রফল এ এফ সি ত্রিভুজটারও একই ক্ষেত্রফল, তাহলে এবিসি ত্রিভুজের সঙ্গে এ এফ সি ত্রিভুজটা যোগ দিলেও এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটার সঙ্গে সমান হচ্ছে। আর আমি যেমন বলেছিলাম দেখো এবি বাহুটা এখানে এ এফ বি ত্রিভুজটারও একটা বাহু রইল, এবি বাহুটা একই বাহু রইল, আর বিসি বাহু বরাবর এই বাহুটা আরেকটু লম্বা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে দেবো যে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি এফ এর ক্ষেত্রফল। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এরকম আমরা অনেক অঙ্ক করব, এটাতেও যদি ভালো করে না বুঝতে পারো তাহলে এরপরে এখন অনেকগুলো বোঝার অপশন রয়েছে, সেগুলোতে মন দিয়ে শোনো, আস্তে আস্তে সব বুঝতে পারবে। দেখো দুয়ের অঙ্কটাতেও একটা চতুর্ভুজ এবিসিডি আঁকতে হবে, কিন্তু তার গিভেন ইনফরমেশনগুলো আলাদা। এখানেও দেখো এ বি বিসি সিডি ডি এ চারটে বাহু দেওয়া আছে, কিন্তু আগেরটাতে তার সঙ্গে একটা কোণ দেওয়া ছিল, এখানে একটা কর্ণ দেওয়া আছে, এসি কর্ণটা দেওয়া আছে। তো এরকম চারটে বাহু আর একটা কর্ণ দেওয়া থাকলে কেমন করে ত্রিভুজ আঁকতে হয় সেটা আমরা ক্লাস 8-এ শিখেছি, আঁকা হবে। তারপরে আমরা সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করব। তাহলে এখানে ত্রিভুজ আঁকার জন্য আলাদা কোনো কন্ডিশন বলা নেই। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে চতুর্ভুজটা আঁকা। তাহলে চতুর্ভুজটাতে কি কি ইনফরমেশন দেওয়া রয়েছে? 4 সেমি 5 সেমি, এবি হচ্ছে 4 সেমি, তাহলে এবি 4 সেমি টানলাম। তারপরে হচ্ছে বিসি 5 সেমি, বিসি 5 সেমি টানলাম। সিডি 4.8 সেমি, চার 5, 6, 7, 8, এটা হচ্ছে সিডি। আর ডিএ হচ্ছে 4.2 সেমি। 4.2 সেমি। আর একটা বাহু আমাকে আঁকতে হবে, সেটা হচ্ছে কর্ণ, কর্ণটা হচ্ছে 6 সেমি। এ সি কর্ণটা দেওয়া আছে। তাহলে এই রকম চতুর্ভুজ আঁকতে গেলে আমাদের প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে কর্ণটা টেনে নিতে হয় মাঝখানে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কর্ণটা টেনে নিচ্ছি। কর্ণটা লম্বায় বড় করলাম, এখানে এ দিলাম, দিয়ে এ থেকে সি পর্যন্ত মাপ নিলাম, এ থেকে সি পর্যন্ত মাপ নিলাম, তাহলে কর্ণ হয়ে গেল। এরপরে দেখো এখানে এ বিন্দু আছে আর সি বিন্দু আছে, তাহলে এ বিন্দু এখানে রয়েছে, তাহলে এ বিন্দুতে বসিয়ে একটা বি বিন্দু পর্যন্ত মাপ নাও, তাহলে সেইটা আমি ওপর দিকে কাটছি। ঠিক আছে, আবার একটা এ বিন্দু রয়েছে, সেই এ বিন্দুতে বসিয়ে তুমি ডি পর্যন্ত মাপ নাও, সেইটা আমি নিচের দিকে কাটবো। ঠিক আছে, এরপর আরেকটা কি বিন্দু রয়েছে সি, তাহলে সিতে বসিয়ে বি পর্যন্ত মাপ নাও। বিটা কোন দিকে কেটেছিলাম মনে আছে তো? বিটা কেটেছিলাম ওপর দিকে, তাহলে বিটা আমাকে ওপর দিকে কাটতে হবে। তাহলে এইটা হয়ে গেল আমার বি। তো
তুমি এ বিটা ওপর দিকে কাটলে আর সি বিটা যদি তুমি নিচের দিকে কাটো তাহলে ভুল হয়ে গেল, সেইটুকু তোমাকে বুঝতেই হবে। আর ডিটা আমরা কেটেছিলাম নিচের দিকে, সুতরাং সি থেকে ডি পর্যন্ত যেটা মাপ নিচ্ছি আমরা সেইটা হবে আমার নিচের দিকে। তাহলে এইটা হলো আমাদের ডি। এবার চতুর্ভুজটা কমপ্লিট করে দাও। বেশ, তাহলে ক্লাস 8-এর মতন করে আমাদের চতুর্ভুজ আঁকাটা কমপ্লিট হয়েছে। এরপরে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আমাকে আঁকতে হবে। তাহলে তুমি প্রথমে ঠিক করো যে তুমি কোন ত্রিভুজটাকে রাখবে। আমি চাইছি এই ত্রিভুজটাকে রাখতে, আর এই ত্রিভুজটাকে আমি পাল্টাবো, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজটাকে যদি রাখি তাহলে এর যেটা এ ডি বাহু, সেই বাহুটা নতুন ত্রিভুজটারও একটা বাহু হবে, আর অন্য বাহুটা ডিসি ভূমি বরাবর থাকবে। তাহলে ডিসিটাকে আমাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে তুমি প্রথমে ডিসিটাকে বাড়িয়ে দাও। ডিসিটা বাড়িয়ে দিলাম। তাহলে এই ত্রিভুজটাকে যদি আমি পাল্টাই তাহলে এসির সমান্তরাল মানে কর্ণের সমান্তরাল করে তোমাকে এইখানে আরেকটা সরলরেখা টানতে হবে। তাহলে এবিসি ত্রিভুজের ভূমিটা নিতে হবে কর্ণটাকে, তাহলে সেই কর্ণের সমান করে তোমাকে উপরে একটা সমান্তরাল সরলরেখা টানতে হবে। তাহলে এসি কর্ণের মাপটা নিলাম, এটা হচ্ছে সমান্তরিক যেটা আমরা কল্পনা করছি তার দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা বি থেকে এইদিকে হবে, ঠিক আছে? আর এবিটা হচ্ছে সেই সামান্তরিকটার প্রস্থ, তাহলে সেই সামান্তরিকটার প্রস্থ যদি এবি হয় তাহলে সেইটা আমাকে আবার সি বিন্দু থেকে করতে হবে। তাহলে দেখো এ বি, তারপরে এইটা যদি আচ্ছা সিটা তো এখানে, যাই হোক এইটা এখান থেকে গেল এরম এরম, তাহলে এইটা সামান্তরিক কল্পনা হলো একটা মোটামুটি। তাহলে এসির সঙ্গে এই সরলরেখাটা সমান্তরাল হয়ে গেল। তাহলে সেই সমান্তরাল সরলরেখাটাকে এখানে আমাদের টেনে এই বাহুটা যেটাকে আমরা ডিসিটাকে বাড়িয়ে যেদিকে নিয়ে গেছি সেইটাকে কোথায় ছেদ করছে সেইখানে আমাকে নিয়ে যেতে হবে এই সরলরেখাটাকে। তাহলে এইখানে ছেদ করলো এই বিন্দুটাতে, এই বিন্দুটার নাম দিয়ে দাও ই, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা ত্রিভুজ আমরা যেটা আঁকবো সেটা এসি ভূমি এবং এসি ও বিডি সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। তাহলে তুমি এ আর ই যেই যোগ করে দেবে তাহলে দেখো ত্রিভুজ এ বি সি তারও যা ক্ষেত্রফল, ত্রিভুজ এ ই সি তারও তাই ক্ষেত্রফল। এ বি সি ত্রিভুজের আর এ ই সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তার কারণ তারা একই ভূমি এসি এবং একই সমান্তরাল যুগল এসি এবং বিইর মধ্যে অবস্থিত। এবারে চতুর্ভুজ ছিল আমার এ বি সি ডি, তার মধ্যে এ সি ডি ত্রিভুজটাকে আমরা রেখেছি চতুর্ভুজের মধ্যে। এই ত্রিভুজটা আগেও যেমন ছিল এখনও তেমনই আছে। এর সঙ্গে এই ত্রিভুজটা যোগ হচ্ছিল, এবিসি ত্রিভুজটা যোগ হচ্ছিল, এখন এর সঙ্গে যোগ হয়ে গেল এইসি ত্রিভুজটা। এবার যেহেতু এইসি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রফলটা চতুর্ভুজ এবিসিডির সঙ্গে সমান হবে। তাহলে আমরা লিখে দেব চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে দেখে নাও ভালো করে আঁকাটা একবার কি করেছি, ভালো করে বুঝতে পারছো? প্রথমে আমরা মাপগুলো নিয়ে নিয়ে এইভাবে আঁকাটা করতে হবে, ঠিক আছে? তারপরেরটায় যাচ্ছি। 3-এরটা বলছে একটি আয়তক্ষেত্র আঁকতে হবে এবিসিডি, যার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। এবার ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে এটা সব থেকে সোজা। তাহলে আয়তক্ষেত্রটা প্রথমে এঁকে নিয়ে
সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আয়তক্ষেত্রের এবির মাপ হচ্ছে 4 সেমি, 3 অঙ্কটা। তাহলে প্রথমে আমরা এবি আর বিসি এঁকে নেব। এবি হচ্ছে 4 সেমি, আর বিসি হচ্ছে 6 সেমি। তাহলে এই হলো আমাদের এবি আর এই হলো বিসি। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্র আঁকার পদ্ধতি কিরকম? তুমি প্রথমে যেটা দৈর্ঘ্য সেটা নিচে এঁকে নাও। তাহলে এখানে আমরা লম্বা করে দিয়েছি বাহুটাকে, এটার নাম দিয়েছি বি। এবার বিসি কতটা পর্যন্ত হচ্ছে দেখে নিই। এই পর্যন্ত হচ্ছে, তাহলে এটা হয়ে গেল সি। এবার এইখানে কি হবে, লম্ব আঁকতে হবে। তাহলে লম্ব এঁকে নাও ফার্স্ট একটা। বি এর ওপর লম্ব হয়ে গেল। এরপর এইখান থেকে আমরা এবির মাপটা কেটে নেব। এবি কত দেখো, এখানে বি বিন্দু রয়েছে, তাহলে বি বিন্দুতে ছুঁচটা বসাও, এ পর্যন্ত মাপটা নিয়ে নাও। এখানে এটা এ হয়ে গেল, আবার এখান থেকেও আমি এ পর্যন্ত, মানে এই মাপটাই হবে, এদিকের বাহুটার মাপটাও এটাই হবে। তাহলে এই বিন্দুটা হয়ে গেল আমার এ, আর বিসির মাপটা আমাকে আরেকবার নিতে হবে। সেটা আমাকে এ বিন্দু থেকে কেটে নিতে হবে। এ বিন্দু থেকে বসিয়ে এদিকের চাপটা কোথায় কাটছে দেখে নেব। সেটা হয়ে গেল আমাদের ডি বিন্দু। তাহলে এবার এগুলো যোগ করে দিতে হবে। তাহলে আমাদের সামান্তরিক আঁকাটা কমপ্লিট হলো। ঠিক আছে, এরপরে আমরা কি করব, কর্ণ টানতে হবে একটা। আমি এই দিকের এবি বাহুটাকে রাখতে চাইছি, ফাইনাল ত্রিভুজে এবি বাহুটাকে রাখতে চাইছি। তাহলে আমরা এডিসি ত্রিভুজটাকে পাল্টাবো। এডিসি ত্রিভুজটাকে পাল্টাতে হলে আমাদের, আচ্ছা এখন আমার দেখো এই মাপটা নেওয়াই আছে, তাই তো। এই মাপটা হচ্ছে আমি যে সামান্তরিকটা কল্পনা করছি তার দৈর্ঘ্য বা প্রস্থ, কিছু একটা ধরো প্রস্থ। তাহলে সেই যে এই মাপটা কোথা থেকে কাটবে, এইখান থেকে কাটবে, তাই না? তাহলে এই মাপটা কেটে নিচ্ছে এখান থেকে। আর এসির যে মাপটা হবে, এসিটা হচ্ছে যদি সামান্তরিক যেটা আমরা কল্পনা করছি সেটা যদি দৈর্ঘ্য হয়, তাহলে সেইটা কেটে নেবো আমরা এখান থেকে। তাহলে এইখান থেকে আমাদের সমান্তরাল সরলরেখাটা টেনে নেব। এসি কর্ণের সমান্তরাল সরলরেখা টানা হলো। এবার দেখো এই বিসি বাহুটাকে প্রথমেই আরেকটু লম্বা করে দিলেই ভালো হতো, তখন আরেকটু লম্বা করা হলো না। তাহলে যাই হোক, আমি আবার একবার এটাকে এর সঙ্গে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে যে বিন্দুটাতে ছেদ করলো, এই যে বিন্দুটা, এটার নাম দিলাম ই। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমাকে এডিসি এই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আর একটা ত্রিভুজ আঁকতে হবে। এডিসি ত্রিভুজের যার ভূমিটা হবে এসি, আর সেটা এসি এবং ডি এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তার মানে এইটা যোগ করে দিলেই কাজ মিটে গেল। তাহলে এর সঙ্গে ইটা আমাদের যোগ করে দাও। বেশ, তাহলে হয়ে গেল আমাদের এ বি সি ডি আয়ত ক্ষেত্রের সমান
ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজটা এরকমভাবে না লিখে, ত্রিভুজটি হলো এ ই বি, এ ই বি। ঠিক আছে, এরপর 4 অঙ্কটা কি বলছে দেখা যাক। 4 অঙ্কটা বলছে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি, যার একটা বাহু দেওয়া রয়েছে, দুটো তিনটে বাহু দেওয়া রয়েছে, আর দুটো কোণ দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে তিনটে বাহু আর দুটো কোণ, এ বি সি কোণটা দেওয়া আছে আর এসি বিসিডি কোণটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা এখানে যদি রাফে একটা এঁকে নিই, এবিসিডি চতুর্ভুজ, তার কোণ দুটো কোণ দেওয়া আছে, দেখো বি কোণটা দেওয়া আছে আর সি কোণটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা বিসি বাহুটা এঁকে নেব, তারপর বিসি বাহুটা আঁকা হয়ে গেলে এখানে কোণ দুটো এঁকে নেব, কোণ দুটো আঁকার পরে এই কোণ থেকে বিএ আর এই কোণ থেকে সিডি বাহুটা এঁকে নেব, তারপরে মাথাটা যোগ করে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল কাজ। তাহলে চতুর্ভুজ আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপরে বলছে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি বাহু হবে এবি আর অপর একটি বাহু বিসি বাহু বরাবর থাকবে। যেমন এখানেও আমাদের যে ত্রিভুজটা আমরা এঁকেছি তার একটা বাহু হচ্ছে এবি আর অপর বাহুটা বিসি বাহু বরাবর আছে, সুতরাং সেটা আমরা সবসময়ই করছি, শুধু এখানে চতুর্ভুজ আঁকাটা অন্যরকমভাবে হবে। বাকি তারপরে যেটা কোশ্চেনটা 9-এর যে কোশ্চেনটা সেটা একই আছে, যে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি বাহু এবি, যেমন এখানেও তাই হয়েছে, একটি বাহু এবি এবং অপর একটি বাহু বিসি বাহু বরাবর থাকছে। সেটাতে নতুন কিছু ব্যাপার নেই, শুধুমাত্র আমরা এখানে তোমাদের যদি ক্লাস 8-এ চতুর্ভুজ আঁকার বিভিন্ন পদ্ধতিগুলো মনে থাকতো, তাহলে এখনো পর্যন্ত আমরা যা করেছি তাতে নতুন কোনো কাজ কিন্তু করিনি, 9-এর কাজটা একই কাজ করে যাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা প্রথমে বিসি বাহুটা এঁকে নিচ্ছি, বিসি হচ্ছে 6 সেমি। তাহলে এটার নাম দিয়ে দাও বিসি, 1 সেকেন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে এবি বাহুটা হচ্ছে 4 সেমি, তাহলে এটার নাম দিলাম এবি। আর কি বলেছে, সিডি বাহুটা 3 সেমি, তাহলে সিডিটা হয়ে গেল 3 সেমি। এরপরে কি বলেছে, এ বি সি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এবিসি কোণটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণটা আমি আর আঁকছি না, আমি 55 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি, আগে থেকে 55 ডিগ্রি কোণটা এঁকে রাখছি। ঠিক আছে, চাঁদা বসছে নাকি দেখে নিই, না বসছে না, 55-তে বসে যাবে, হ্যাঁ ঠিক আছে। এখানে তোমাদের দুটো কোণই আগে থেকে এঁকে রাখা উচিত, 60 ডিগ্রি এবং 55 ডিগ্রি দুটোই তোমরা এঁকে রাখবে। আমি 55 ডিগ্রিটা শুধু এঁকে রাখলাম আর 60 ডিগ্রিটা আমি ডাইরেক্ট এঁকে দেবো, কারণ 60 ডিগ্রিটা কোণের সমান করে কোণ আঁকতে গেলেও যতটা পরিশ্রম হবে, ডাইরেক্ট আঁকতেও একই। তাহলে এইটা কি নাম, বিসিডি, বিসিডি, এটা কত ডিগ্রি, 55 ডিগ্রি। বেশ, তাহলে হলো। এরপরে আমরা প্রথমে কি করব বলেছি, দেখো বিসি বাহুটা প্রথমে আমরা এঁকে নেব, ত্রিভুজটা আঁকতে গেলে বিসি বাহুটা প্রথমে এঁকে নিতে হবে। তাহলে বিসি বাহুটাকে আমি যতটা লম্বা করা যায় করে দিচ্ছি, যাতে আমাকে আর আঁকতে এটাকে লম্বা করতে না হয়। তাহলে এইখানটা হয়ে গেল আমার বি, বিসি বাহুটাকে আমি লম্বা করে এঁকে নিয়েছি। ঠিক আছে, তাহলে এইখানটা বি দিলাম, বি দেওয়ার পরে আমি এখান থেকে বি থেকে সি পর্যন্ত মাপ নিয়ে নেব। তাহলে বি থেকে সি পর্যন্ত মাপ নিলাম, এটা আমার সি। এরপরে এখানে বি কোণটা সি কোণটা এঁকে নিতে হবে। তাহলে বি কোণটা কত বলেছে, বি কোণটা বলেছে আমাদের, দেখো বইয়ে বি কোণটা হচ্ছে এবিসি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি কোণ এঁকে নাও।
এইটা আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে গেল। আর এই কোণটা সমান করে আমি একটা কোণ এঁকে নিচ্ছি। তাহলে এই কোণটাকে প্রথমে আমি যে কোনো মাপের একটা চাপ কেটে নিলাম। সেই যে কোনো মাপের চাপটা আমি এখানে ভেতর দিকে আঁকবো, সেটা বাইরের দিকে এঁকে কোনো লাভ নেই, ভেতর দিকে আঁকলাম। ঠিক আছে, ভেতর দিকে আঁকার পরে আমাকে এই কোণের মাপটা নিতে হবে। এটা 60-এর থেকে সামান্য একটু কম, দেখো সামান্য একটু পেনটা সরালেই ওটা 55 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্রথমে 55 ডিগ্রি মাপটা নিয়ে নিলাম। 55 ডিগ্রি মাপটা নিয়ে আমরা এখান থেকে 55 ডিগ্রিতে দাগ দিয়ে দিলাম। এবারে দুটো কোণকে আমরা যোগ করে দেবো। তাহলে কোণ দুটো আমাদের আঁকা হয়ে গেল। এরপরে আমরা এই বাহুগুলোকে যোগ করে দেবো। এই দিক থেকে যে বাহুটা যাচ্ছে সেটা হচ্ছে এবি বাহু। আমরা এবি বাহু কত সেমি, এবি বাহু যতটা তার থেকে সামান্য একটু বড় করে এটাকে টেনে দাও। টানা হলো। ঠিক আছে, আরেকটু বড় করতে হবে মনে হচ্ছে, হ্যাঁ। আর সিডি বাহুটা হচ্ছে এদিকে কত সেমি আছে, যেমন আমাদের 3 সেমি আছে। তো তুমি আঁকার সময় তার থেকে একটু বড় করে দাও। বেশি বড় করলে জিনিসটা ত্রিভুজের মতন দেখতে হয়ে যাবে, কারণ তার মাঝখানে তো আমাদেরকে আর একটা বাহু ঢোকাতে হবে, ত্রিভুজ তো আর নয় এটা। বেশ, এবার এই মাঝখানটা আবার যোগ হবে। তাহলে সেটা কিরমভাবে হবে, দেখো এখানে বি বিন্দু পেয়েছি আর সি বিন্দু পেয়েছি। তাহলে বি বিন্দু দিয়ে বিসিটা তো আমাদের আঁকা হয়ে গেছে। বি বিন্দু দিয়ে আরেকটা বাকি আঁকতে, সেটা হচ্ছে বি এ। তাহলে বিতে বসিয়ে এ পর্যন্ত কাটলাম, সেইটাই আমরা এখানে বিতে বসিয়ে বিতে বসিয়ে এ পর্যন্ত কেটে নিলাম। আর এখানে সিতে আর একটা বিন্দু পেয়েছি আমি। তাহলে সি থেকে ডি পর্যন্ত মাপ নিয়ে নাও। সি থেকে ডি পর্যন্ত আমরা এখানে কেটে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের ডি বিন্দু। এবারে এই দুটো যোগ করে দাও। ঠিক আছে, তাহলে আমাদের চতুর্ভুজ আঁকাটা কমপ্লিট হলো। এরপরে কি বলেছে, যে এই এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি, যার একটি বাহু এবি নেব। তাহলে এবি বাহু নিতে গেলে আমাদেরকে কি করতে হবে না, এসি কর্ণটা আমরা যোগ করব। এসি কর্ণ যোগ করার পরে যে এডিসি ত্রিভুজটা পাচ্ছি, সেই এডিসি ত্রিভুজটাকে আমরা পরিবর্তন করে নেব, আর এবিসি ত্রিভুজ যেমন আছে থাকবে। তাহলে এখানে আমাদের যে সামান্তরিকটা আমরা কল্পনা করব তার দৈর্ঘ্য হচ্ছে কর্ণটা মানে এসি, আর প্রস্থ হচ্ছে এডি। তাহলে কর্ণের সমান করে প্রথমে তুমি সামান্তরিকের দৈর্ঘ্যটা এঁকে নাও। ডি বিন্দুতে বসিয়ে এসি মাপ নিয়ে নিয়েছি। এবারে আমরা ডি বিন্দুতে বসিয়ে দৈর্ঘ্য বরাবর একটা চাপ কেটে নিলাম। আর প্রস্থর মাপটা নিয়ে নিচ্ছি সামান্তরিকের প্রস্থর মাপ নিলাম। প্রস্থর মাপ নিয়ে সেটা এবার সিতে বসিয়ে কাটবো। তাহলে এইখানে বিন্দুটা পেয়েছি। তাহলে এইটা যেই আমরা টেনে দেবো তখনই আমাদের এসির সমান্তরাল সরলরেখা আঁকাটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এসির সমান্তরাল সরলরেখা আঁকা হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে, এই বিন্দুটার নাম দেবো আমরা ই, দিয়ে এডিসি ত্রিভুজটাকে পাল্টে আমরা এইসি ত্রিভুজ করে নেব। তাহলেই সেটা এবিসি ত্রিভুজের সঙ্গে যোগ হয়ে যাবে, দিয়ে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি হয়ে যাবে। হয়ে গেল। তাহলে এবার আমরা লিখব চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল সমানি ত্রিভুজ এবিই এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে 1 থেকে 4 পর্যন্ত আমাদের এই ভিডিওতে হলো। এখানটা দূর থেকে হয়তো ভালো করে দেখা যাচ্ছিল না, এখানটা ভালো করে দেখে নাও কি করা হয়েছে। ঠিক আছে, তাহলে 1 থেকে 4 পর্যন্ত আমাদের এখানে হয়ে গেল। তারপরে আমরা বাকি অঙ্কগুলো 5 থেকে আবার পরের ভিডিওতে আমরা করব। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও।